প্রথমেই আমি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করেছে, যেটি বিগত প্রায় 4 মাস যাবৎ আমাদের উদ্বেগের কারণ ছিল। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাই। দায়িত্ব নেবার পর আজকেই আমরা আনুষ্ঠানিকভাবে প্রথমবারের জন্য একসাথে মিলিত হলাম। আজকে আমরা একসাথে হয়েছি বাংলাদেশের রপ্তানি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের বিষয়টি নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করা এবং এর প্রেক্ষাপট বর্ণনা করার জন্য। যদিও ইতিমধ্যে গত 2 দিনের পত্রপত্রিকাতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে এ ব্যাপারে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। প্রথমেই আমি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করেছে, যেটি বিগত প্রায় 4 মাস যাবৎ আমাদের উদ্বেগের কারণ ছিল। বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে 37 থেকে 35 থেকে এবং চূড়ান্ত পর্যায়ে 20% পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে মাননীয় বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। তাদের প্রচেষ্টাতেই বাংলাদেশ একটি সমূহ বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। তো আপনারা জানেন এই ফলাফল একদিনে আসেনি, যাত্রাটি ছিল অনেক চ্যালেঞ্জের। 2রা এপ্রিল যখন যুক্তরাষ্ট্র লিবারেশন ডে ট্যারিফ নামে নতুন শুল্ক ঘোষণা করল, তখন বাংলাদেশের উপর 37% শুল্ক ধার্য করা হয়েছিল। তখন ভারতের উপর 26%, ইন্দোনেশিয়া 32% এবং পাকিস্তানের উপরে 30% শুল্ক আরোপ করা হয়েছিল। এটি আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়, কারণ এত বড় শুল্ক ব্যবধানে বাজার ধরে রাখা কোনোভাবেই সম্ভব ছিল না। আমাদের মোট রপ্তানির প্রায় 20% যুক্তরাষ্ট্রে যায়, আর দেশটিতে আমাদের পোশাক শিল্প রপ্তানি হয়ে থাকে প্রায় 87%। যদিও 2রা এপ্রিল এই ট্যারিফ ঘোষণা অনুযায়ী 9 এপ্রিল থেকে এটি বাস্তবায়ন করার কথা ছিল, সেটি 90 দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। ফলে আমরা আলোচনার জন্য কিছুটা সময় পাই। তবে এপ্রিল 5 তারিখে অতিরিক্ত 10% বেস ট্যারিফ চালু হয়ে যায়। তবে এই 90 দিন সময়ে প্রায় 2/3 সময় শেষ হওয়ার পরও আমরা নেগোসিয়েশনের পর্যায়ে কী ছিল সে ব্যাপারে অনিশ্চয়তার ভিতরে ছিলাম। এরপর জুনের মাঝামাঝি সময় আমরা জানতে পারি সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি খসড়া চুক্তি নিয়ে আলোচনা করেছে, তবে এনডিএর কারণে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে তা প্রকাশ করতে পারছেন না। তাই রপ্তানিকারক ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ ছিল কি হতে যাচ্ছে। যখন দেখলাম 2রা জুলাই ভিয়েতনামের উপর 46% থেকে 20% নামিয়ে আনা হলো, আর প্রায় 3 মাস নেগোসিয়েশনের পর 7ই জুলাই আমাদের উপর শুল্ক মাত্র 2% কমিয়ে 35% করা হলো। তবে পুনরায় আলোচনার জন্য 31শে জুলাই পর্যন্ত সময় পাওয়া যায়। এরই মধ্যে পরবর্তী 2 সপ্তাহে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও 19% হারে শুল্কের সমঝোতাতে পৌঁছায়। আমরা পোশাক শিল্প সহ যে স্টেক হোল্ডার যারা আছে, আমরা এটার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি এবং তথ্য উপাত্ত দিয়ে সরকারকে সহায়তা করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি রপ্তানিকারক ও উদ্যোক্তাদের জন্য এই ট্যারিফ বিষয়ে কিছু স্পষ্টীকরণ করতে চাই। আপনারা আগেই জানেন যে যুক্তরাষ্ট্রে ওয়েটেড অ্যাভারেজ ট্যারিফ ছিল 16.5%, যেটা MFN এর অধীনে দিতাম। এখন যে অতিরিক্ত 20% শুল্ক নির্ধারিত হয়েছে, এর ফলে আমাদের মোট শুল্ক দাঁড়াবে 36.5% মতো, যা বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন আকারে আরোপিত হবে। আমরা মার্কিন রপ্তানির প্রায় 75% যে এক্সিকিউটিভ অর্ডার 14257 সেটার মধ্যে বিস্তারিতভাবে বলেছেন যে এই ট্যারিফটা কিভাবে প্রযোজ্য হবে, কোন দেশের জন্য প্রযোজ্য হবে। এই এক্সিকিউটিভ অর্ডারের ক্লজ নাম্বার F পৃষ্ঠা 13 এবং 14তে একটা বিষয় লেখা আছে যে
যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয় মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। অর্থাৎ আমাদের ট্যারিফ যে 20% আছে, আমরা যদি ইউএসএতে কোনো প্রোডাক্ট রপ্তানি করি তার 50% যদি ইউএস কন্টেন্ট থাকে, তাহলে ওই 50%-এর উপরে এই 20% আরোপিত হবে না। তো আমরা এ ব্যাপারে ক্লারিফিকেশনের জন্য গতকালই আমরা সন্ধ্যায় কথা বলেছি যারা এগুলো নিয়ে কাজ করেন ইউএসের যে বিভিন্ন প্রতিষ্ঠান, আর আমরা অপেক্ষায় আছি মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা আসলে এই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য। কারণ এটা যদি আমরা করতে পারি এবং এটা যদি ইমপ্লিমেন্টেবল হয়, যদি করা যায়, তাহলে আমরা ইউএস কটন বা ইউএসএস ফাইবার বেশি মাত্রায় ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব, যাতে করে ট্যারিফ 20% থেকে নিচে নেমে আসে, অ্যাটলিস্ট 16%-এ নেমে আসবে যদি মিনিমাম 20% কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। আরেকটি কথা বলতে চাই যে এই 20% নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত চেয়ে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ 1% আমাদের বেশি আছে, ভিয়েতনামের সমান আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। এই আপাতত বিষয়টা এই জন্য বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে। বিজিএমই থেকে এই ট্যারিফ ইস্যুতে এবং অন্য অন্য ইস্যুতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ইউএস কন্টেন্টের যে ডেফিনেশন আর প্রপারলি যেন আমরা কাগজ পাই, এটা আমরা ক্লিয়ার করব। আর একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা জানি যে ট্রান্সশিপমেন্ট হইলে সেটার উপরে 40% অতিরিক্ত ডিউটি আরোপ করা হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। এখানে ট্রান্সশিপমেন্ট বলতে সেমি ফিনিশড গুডসের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকার বাংলাদেশের আইন অনুযায়ী কোনো সেমি ফিনিশড গুডস এনে এটারে প্যাকিং করে শিপমেন্ট করার কোনো সুযোগ নাই। আমরা মনে করি শিল্প মালিক, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ সবাই মিলে একসাথে কাজ করলে শিল্পের জন্য সম্মিলিতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে এই শুল্ক প্রতিবন্ধকতা না হয়ে নতুন সুযোগের সম্ভাবনার দ্বার খুলে দিতে পারবে। আমরা আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।